দেখুন, সোমবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ওই প্রেস কনফারেন্সে জমিয়ে বলছিলেন, আমার ভালো লাগছিল। তিনি বলছেন যে তাদের লড়াইটা হচ্ছে ইন্ডিভিজুয়াল কাল্টের বদলে কালেকটিভের লড়াই। চমৎকার শব্দবন্ধ। আমি শুধু তখন ভাবছিলাম যে দেবজিৎ বা অন্যান্য বিজেপি নেতাদের এটা শুনে কেমন লাগছে। তৃণমূলের যেমন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাকি সবাই আক্ষরিক অর্থে ল্যাম্পপোস্ট ছিল, বিজেপিরও তো দিনের শেষে সব থেকে বড় ইন্ডিভিজুয়াল কাল্ট নরেন্দ্র মোদী স্বয়ং। আজকে তৃণমূলের ভাঙনে বিজেপির কোনো ভূমিকা নেই বলে দেবজিৎরা সবসময় দাবি করে, আজও করল। কিন্তু বিদ্রোহী সাংসদদের প্রত্যেকটা বৈঠক যখন ভূপেন্দ্র যাদবের বাসভবনে হয় কিংবা আগাগোড়া সেই বাড়িতে, এমনকি স্পিকারের বাড়িতেও বিদ্রোহী সাংসদদের সঙ্গে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে উপস্থিত থাকেন, তখন কি বিজেপির ভূমিকায় গোটা ঘটনায় খুঁজতে আতশকাঁচ লাগে? এমনকি দিল্লির সংসদীয় দল ভাঙার ব্রাহ্ম মুহূর্তে ওই ভূপেন্দ্র যাদবের বাসভবনে যখন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হাজির হন, তখন দুয়ে দুয়ে চার করতে কিন্তু বেশি বুদ্ধি খরচ করতে হয় না। আর সবচেয়ে বড় কথা, তৃণমূলে এই যাবতীয় ডামাডোলে সব থেকে বড় বেনিফিশিয়ারি, মানে সোজা কথায় মমতার পতনে যাদের হাসি সব থেকে চওড়া হয়েছে, তারা অবশ্যই বিজেপি। এ নিয়ে কোনো দ্বিমত, কোনো বিতর্ক সভার কোনো প্রয়োজন নেই। যাই হোক, আমার পরের বক্তা সিপিএম নেতা শতরূপ ঘোষ। নমস্কার। দেখুন, ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, এই কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল বলে কিছু হয় না। তৃণমূল একটাই, চোর তৃণমূল। এখন আমরা অনেকে জানি জাভেদ আখতার একটা সময় রাজ্যসভায় এমপি ছিলেন কিছুদিনের জন্য। যেদিন জাভেদ আখতার রিটায়ার করছেন রাজ্যসভা থেকে, ওনার যে শেষ যে বিদায়ী যে স্পিচ, সেখানে উনি একটা খুব সুন্দর একটা কথা বলেছিলেন। কথাটা আমার খুব তবে থেকে মনে থেকে গেছে যে দেখুন, একটা গণতন্ত্র কেন? এই যে আমরা বলি একটা গণতান্ত্রিক ব্যবস্থা, আমাদের এখানে একটা গভর্নমেন্ট আছে, একটা মিনিস্ট্রি আছে। এখন মন্ত্রিসভা তো সম্রাট আকবরেরও ছিল, মন্ত্রিসভা তো রাজা কৃষ্ণচন্দ্রেরও ছিল, কি শাহ সুলতান যেখানে যে রাজতন্ত্র চালিয়েছে, সবার একটা করে হাউস অফ মিনিস্টার্স, ক্যাবিনেট অফ মিনিস্টার্স ছিল। কিন্তু সেগুলো গণতন্ত্র নয় কেন? এইটা কেন গণতন্ত্র? তার কারণটা হচ্ছে রাজা মহারাজা শাহ সুলতানদের খালি একটা মন্ত্রিসভা ছিল। গণতন্ত্রে যেরকম একটা মন্ত্রিসভা থাকে, তেমন একটা অপোজিশন থাকে, বিরোধী পক্ষ থাকে। কোনো মিনিস্ট্রির জন্য নয়, অপোজিশনের জন্য গণতন্ত্র একটা গণতন্ত্র হয়। আজকের এই পশ্চিমবাংলায় নতুন সরকার পেয়েছে, মানুষ ভোট দিয়ে অ্যাবসলিউট মেজরিটি দিয়ে নতুন একটা সরকার পেয়েছে, কিন্তু বিরোধীর নামে আমরা কোন কাঁসর ঘণ্টাগুলোকে পেলাম? আমি বলছি, এখানে একটা অদ্ভুত দৃশ্য দেখছি। অনির্বাণ বলার সময়, এরপরে কুণালদা বলবেন, অরূপদা বলবেন, প্রসূনবাবু তার আগে বলেছেন, আমি দেখলাম অনির্বাণ বলার সময় প্রথমে দু এক লাইন শুরু করলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিন্দা ইত্যাদি করে। আমি বুঝলাম না এখানে অনির্বাণ হচ্ছে মমতা তৃণমূলের প্রতিনিধি হয়ে এসছে। অনির্বাণ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে এত সমালোচনা করলেন এবং আমার ধারণা ইতিহাসসম্মতভাবেই বললেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে টুইটারের ছবি পোস্ট করে ঘটা করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা করে জানেন। যাক, সে অন্য কথা। এবার আমার কথাটা হচ্ছে, এখানে এরা বিজেপিকে গালাগাল না দিয়ে নিজের দলের বাকিদেরকে বেঈমান, এই সেই হ্যান ত্যান বলে তৃণমূলকে গালাগাল দিয়ে 15 মিনিট কাটিয়ে দিল। আজকে আমি দেখছিলাম বিধানসভায় কুণালদা ওখানে দাঁড়িয়ে, আমি একটা ক্লিপ দেখলাম যেখানে কুণালদা দাঁড়িয়ে বলছেন যে বাজেটে মহিলাদের নিরাপত্তার কথা বলা হয়েছে। তো তাহলে বাজেটে যদি মহিলাদের নিরাপত্তা নিয়ে সরকার এত ভাবছে, তাহলে ঋতব্রত ব্যানার্জিকে কী করে এই সরকার বিরোধী দলনেতা করে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বিধানসভায় কী করছে? ঋতব্রত ব্যানার্জিকে কি বিধানসভায় বিজেপি নিয়ে গেছেন এই কুণালদা? আমার তো ধারণা ছিল আপনারাই নিয়ে গেছেন। তার আগে রাজ্যসভায় কে নিয়ে গেছিল? মানে ঋতব্রত ব্যানার্জিকে, মানে ও ধর্ষক বলে বিধানসভায় নিয়ে যাওয়া যাবে না, কিন্তু ধর্ষণের জন্য আমরা দল থেকে দাঁড়িয়ে দিলাম। তারপরে সেই লোকটাকে নিয়ে গিয়ে আপনারা রাজ্যসভার মেম্বার করলেন। এবং কখন করলেন কুণালদা রাজ্যসভার মেম্বার? যখন আরজি করের ঘটনার পরে গোটা বাংলা একটা ধর্ষণ, একটা খুনের ঘটনার বিচার চেয়ে উত্তাল, যখন মহিলারা কাতারে কাতারে, যিনি জীবনে কোনোদিন মিছিলে যাননি তিনিও রাত জাগছেন রাস্তায় একটা ধর্ষকের শাস্তি চেয়ে, সেই ঘটনার প্রতিবাদে জহর সরকারের মতো একজন মানুষ, তিনি নিজের এমপিশিপ থেকে রিজাইন করলেন যে এমতাবস্থায় এই ধর্ষকদের দলের সাথে আমি আমার নামকে আর যুক্ত রাখতে চাই না। তখন আপনি আরজি কর আন্দোলনের মুখের সামনে দাঁড়িয়ে তোরা ধর্ষণের প্রতিবাদ করবি, আমি মমতা ব্যানার্জি দেখ তোদের কি ক্ষমতা আছে, তোরা ধর্ষণের প্রতিবাদ করে মর, আমি একটা ধর্ষককে রাজ্যসভায় পাঠিয়ে দেবো, এত আমার ক্ষমতা। একটা রেপিস্টকে, ওই ধর্ষণের ঘটনায় প্রতিবাদে যখন বাংলা উত্তাল, তখন একটা রেপ অ্যাকিউজকে গ্রেপ্তার করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে সিআইডি পাঠিয়েছিল, তাকে আপনারা রাজ্যসভার মেম্বার করলেন। তারপরে যখন সে এখন বিধানসভায় গিয়ে এখন গাদ্দারি করলো, বেইমানি করলো, এখন আপনাদের খেয়াল হলো যে ধর্ষকে বিধানসভায় কী করছে? বিধানসভায় তো ঘাসফুল প্রতীকে গেছে, আপনাদের সিম্বলে গেছে বিধানসভায়। উলুবেরিয়ার মানুষের কাছে গিয়ে তো আপনারা বলেছেন যে ধর্ষণ করেছে, কী করেছে দেখে লাভ নেই, মমতা ব্যানার্জিকে দেখে ভোট দাও।
বিধানসভার আগে বলবেন 294টা আসনে আমি প্রার্থী, বিধানসভার ভোটের পরে যখন 65 জন এমএলএ বিজেপির সঙ্গে সেটিং করবে তখন তারা হয়ে যাবে ওরা কোথাকার কি, আমি কিছু জানি না, আমি ধোয়া তুলসী পাতা শব্দ সদের। এরকম করলে কি করে চলবে বলুন? আমি বলছি যে এই যে বেইমানি নিয়ে অনির্বাণ অনেকগুলো কথা বললো, আমি এখানে আমার এই নিয়ে এটা মানতে আমার কোনো দ্বিধা নেই। অনির্বাণের সঙ্গে আমার বহু রাজনৈতিক তর্ক হয়েছে, ভবিষ্যতেও হবে। এখানে কুণালদা আছেন, কুণালদার সাথে আমার মানে তিক্ততম কনফ্রন্টেশন হয়েছে অতীতে, কিন্তু আমি অ্যাপ্রিসিয়েট করছি এদের আজকের ভূমিকাকে। এরা অন্ততপক্ষে দলটা মানে দল হেরে যাওয়ার পরে রাতারাতি এরা নিজের অবস্থান পাল্টে নেয়। আমি এটা খোলা মনে বলছি, আমি এদের এই ভূমিকাকে অ্যাপ্রিসিয়েট করছি। কিন্তু বলুন তো, বেইমানির কথা আজকে আপনাদের মুখে শোভা পাচ্ছে। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কাঁদুনি গাইতে এসেছেন যে ওনার সঙ্গে বেইমানি করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বড় বেইমান কি আছে পশ্চিমবাংলার রাজনীতিতে? সুমনদা বলার সময় বলেছে, যে কংগ্রেসের ঘরে জন্ম, কালীঘাটের একটা টালির চালের বাড়ি থেকে নিয়ে গিয়ে দেশের মন্ত্রী করেছিল যে কংগ্রেস, সেই কংগ্রেসের পিঠে ছুরি মেরে তাদের সঙ্গে বেইমানি করে তাদের 1 নম্বর শত্রু বিজেপির সঙ্গে জোট করে উনি কেন্দ্রে মন্ত্রী হয়েছিলেন, বিজেপিকে পশ্চিমবাংলায় নিয়ে এসেছিলেন। আজ থেকে 2 দশক আগে, 2.5 দশক আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা করেছেন, আপনাদের তো বক্তব্য এইটা যে ভাই তোমাদেরকে বিজেপির বিরোধিতা করার জন্য আমি সামনে আনলাম আর তোমরা কিনা বিজেপির সঙ্গে এখন সেটিং করে নিলে। তো ভাই এই কাজটা তো মমতা বন্দ্যোপাধ্যায় 1998 সালে করেছিলেন। উনি সেই দিন যে পথ দেখিয়েছিলেন সেই পথে আজকে ওনার অনুপ্রেরণায় বাকিরা চলছে। এখন বেইমান করে ওনার হয়ে কাঁদুনি গাইলে চলবে? আবার উল্টো দিকে আবার আমি বলছি, যারা ভালো তৃণমূল, ওই গত 4 মে বিকেল 4টের পর থেকে যাদের বিবেক জাগ্রত হয়েছে, হ্যাঁ, তারা এই যে অরূপদার আমি ইন্টারভিউ দেখছিলাম আজকে, অরূপদার দেখে খারাপ লাগছে। এর আগের বার যখন এবিপিতে লাস্ট অরূপদাকে দেখলাম 2 জন ছিল, অরূপদা সুশান্ত ঘোষ পাশাপাশি। এখন একা অরূপদাকে দেখছি, সুশান্ত ঘোষ জেলে বসেও এখন অরূপদাকে দেখছে যে ভাই আমি এখানে, তুই ওখানে কী করছিস। যাকে খুব শীঘ্রই আপনাদের দেখা হোক, হয় উনি বেরোন অথবা আপনি ঢুকুন, কিছু একটা হোক। কিন্তু যাই হোক, যেটা বলছিলাম আমি, যে বিকেল 4টে থেকে এই যে এদের বিবেক জাগ্রত হলো, যে আমার কী কষ্ট, মানে কি ভালো মানুষেরা, আমরা বাধ্য হয়ে দলের লাইনে কথা বলেছি, আমরা বাধ্য হয়ে সমস্ত জানি অন্যায় হচ্ছে তবু ডিফেন্ড করছি। তো বিকেল 4টে, 4 মে বিকেল 4টের পরে বাধ্যবাধকতাগুলো কোথায় চলে গেল? কোথাও যায়নি তো, তখনও তো আপনার দলই ছিল, এখনও তো নাকি আপনারা তৃণমূলই আছেন। একটাই জিনিস হলো, গভর্নমেন্ট চলে গেল, তাই তো, পুলিশ চলে গেল। পুলিশের জোরে কোন অপরাধটা না করেছেন বলুন তো? এই স্টুডিওগুলোতে বসে কোন অপরাধকে না প্রশ্রয় দিয়েছেন, কোন অপরাধের হয়ে না গলা ফাটিয়েছেন। ধর্ষণের প্রতিবাদ করতে গেছি, চুরির প্রতিবাদ করতে গেছি, ডাকাতির প্রতিবাদ করতে গেছি, কি বডি ল্যাঙ্গুয়েজে, কি ধরনের মুখের ভাষায়, কি ধরনের চোখের চাউনিতে, 1 দিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, বছরের পর বছর কতগুলো চোরকে, ডাকাতকে, ধর্ষককে দিনের পর দিন বসে বসে আপনারা ডিফেন্ড করে গেছেন। আর যেই গভর্নমেন্টটা পাল্টে গেল এখন বলছেন যে আমরা এগুলো একদিন করতাম না, আমাদের দলের জন্য বাধ্য হয়ে করতে হয়েছিল। আচ্ছা, পশ্চিমবাংলার একটা 5 বছরের বাচ্চাও মনে করে যদি এইবার বিধানসভা ভোটে তৃণমূল আবার জিততো তাহলে অরূপ চক্রবর্তীদের বিবেক জাগ্রত হতো? যদি এবার তৃণমূল জিততো তাহলে এই ববি হাকিম থেকে শুরু করে যারা যারা আছে, ঋতব্রত ব্যানার্জি, এদের বিবেক জাগ্রত হতো? যদি তৃণমূল জিততো, দেখতেন, আমি বলছি কথাটা অন্যভাবে নেবেন না, মানে ওই জুতো পালিশ করার ব্রাশ দিয়ে অভিষেকের, এই যে এখন যে অভিষেক ব্যানার্জিকে নিয়ে প্রশ্ন করা হচ্ছে বলে ঋতব্রত ব্যানার্জি বলছে না যে চোরপিটুনি খেয়েছে, সেই অভিষেক যদি জিততো, এবার তৃণমূল যদি গভর্নমেন্ট করতো, তাহলে অভিষেকের পায়ের জুতোটা ব্রাশ দিয়েও না, জিভ দিয়ে চেটে পরিষ্কার করতো। এমনিও জিভের কাজ ভালো জানে, জিভ দিয়ে চেটে অভিষেকের জুতো পরিষ্কার করতো। এদেরকে আমরা চিনি না? এগুলোকে আমরা হারে হারে চিনি বলে দল থেকে তাড়িয়েছিলাম। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ঋতব্রতকে সিপিএম ঠিক করেছিল, ঋতব্রতকে এক্সপেল করেছিল, আমি ভুল করেছিলাম ওকে সুযোগ দিয়ে। গেলে ভুল করেছিলেন সুযোগ দিয়ে নয়, কেন এক্সপেল করেছিল? আজ মমতা বন্দ্যোপাধ্যায়, বা এখানে আপনারা জানেন বামপন্থীদের সাথে বহু মানুষের পথ আলাদা হয়ে গেছে। চারু মজুমদার, কানু সান্যালের মতো মানুষরা একসময় এক পার্টিতে ছিলেন, জ্যোতিবাবু আর চারু মজুমদার এক পার্টিতে ছিলেন, সেই পথও একদিন আলাদা হয়ে গেছিল। তা বলে জ্যোতিবাবু আর চারু মজুমদার কখনো একে অপরকে ব্যক্তিগত স্তরে কখনো চোর ডাকাত বলতে যাননি। সমীর পুততুণ্ডর মতো মানুষ, সাইফুদ্দিন চৌধুরীর মতো মানুষদের সঙ্গে আমাদের পার্টির পথ আলাদা হয়ে গেছে, সেটা রাজনৈতিক প্রশ্নে আলাদা হয়েছিল। কিন্তু ঋতব্রত ব্যানার্জিকে কেন তাড়ানো হয়েছিল? কোনো রাজনৈতিক প্রশ্নে নয়, কোনো মতাদর্শের প্রশ্নে নয়, তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ছিল। ধর্ষণের অভিযোগ ছিল বলে তাকে পার্টি থেকে তাড়ানো হয়েছে। সেই লোকটাকে আপনি আপনার নিজের পার্টির মাথায় এনে বসালেন, তারপরে আজকে আপনি সিম্প্যাথি কার্ড খেলছেন যে ও আমার সঙ্গে বেইমানি করলো। আপনার এখানে সমবেদনা, আপনার এখানে সিম্প্যাথি প্রাপ্য না আপনার ঘৃণা প্রাপ্য বলুন তো? সরকারের পোষা বিরোধী, আমি দেখছি প্রসূনবাবু বলার সময় উনি খুব সুন্দরভাবে বললেন কথাগুলো, যে না আপনারা মিডিয়া ব্যাপারটাকে সেন্সেশনালাইজ করছে, এখানে অতি নাটকীয় একটা খবর রিপোর্টিং হচ্ছে, এখানে ওসবে করবেন না, আমরা বিরোধিতা করব, বিধানসভায় যা বিরোধিতা করার ইত্যাদি 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 করলেন। আজকে আমি দেখছিলাম বিধানসভার ঘটনা, এই যে এনাদের প্রসূনবাবুদের যে তৃণমূল আছে বিধানসভায়, তারা আজকে প্রতিবাদে দেখছি বিধানসভা থেকে ওয়াকআউট করছে।
ভালো কথা, দেখলাম ঋতব্রত ব্যানার্জির নেতৃত্বে আপনারা বিধানসভা থেকে ওয়াকআউট করছেন। আবার এই আনন্দবাজারের খবর দেখাচ্ছি, গত 10 তারিখের খবর, এ মাসের এই 10 তারিখের খবর, বিমানবন্দর লাগোয়া হোটেলে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে বৈঠক বিদ্রোহী তৃণমূল বিধায়কদের একাংশের, ছিলেন ঋতব্রত। এ কেমন বিরোধী পক্ষ করে ভাই, বিধানসভায় ওয়াকআউট করে রাত্রিবেলা হোটেলে দেখা করে? পশ্চিমবাংলায় স্বাধীনতার পর থেকে অনেক শাসক বিরোধী এসছে। ডক্টর বিধানচন্দ্র রায়ের সঙ্গে জ্যোতি বসুর শাসক বিরোধী সম্পর্ক ছিল, মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতার সম্পর্ক। পরবর্তীকালে জ্যোতিবাবুর সঙ্গে বিরোধী পক্ষের বহু শেখ জয়নুল আবেদিন থেকে শুরু করে একের পর এক সিদ্ধার্থ শঙ্কর রায় থেকে শুরু করে স্টলওয়ার্ড নেতাদের শাসক বিরোধিতার সম্পর্ক ছিল, মানে মুখ্যমন্ত্রী এবং বিরোধী পক্ষের সম্পর্ক ছিল। পরবর্তীকালে বাংলায় আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সূর্যকান্ত মিশ্র দেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায় আব্দুল মান্নান, মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী দেখেছি। জীবনে কেউ কোনোদিন শুনিনি যে বিরোধী দল নেতা রাজ্যের মুখ্যমন্ত্রী রাত্রিবেলা হোটেলে চুপি চুপি দেখা করে। আরে বিরোধিতা করার থাকলে বিধানসভায় দাঁড়িয়ে বিরোধিতা করুন। আমরা দেখি, আমরা জানি আমাদের জন্য কোন লড়াইটা করছেন বিধানসভার ভেতর, কী বিরোধিতাটা করছেন। বিধানসভা থেকে হাত পা ছুটে ওয়াকআউট করছেন, রাত্রিবেলা হোটেলে গিয়ে দেখা করছেন, আর সেখান থেকে আবার বেরিয়ে মুখ্যমন্ত্রী প্লেন ধরে চলে যাচ্ছেন দিল্লিতে গিয়ে আবার বিজেপির মন্ত্রীর বাড়িতে তৃণমূলের এমপিদের সঙ্গে বসে বৈঠক করছেন। পশ্চিমবাংলার একটা 5 বছরের বাচ্চার এটা বুঝতে বাকি আছে যে এই বিরোধী হচ্ছে শাসকের বেছে নেওয়ায় জনগণের। দেখুন, একটা ইলেকট্রাল ডেমোক্রেসি মানে কি, পার্লামেন্টারি ডেমোক্রেসি মানে কি? মানুষ যেরকম ঠিক করে সরকারকে চালাবে, তেমন মানুষ ঠিক করে প্রধান বিরোধী পক্ষ কে হবে। পশ্চিমবাংলার মানুষ যেমন এইটা ঠিক করেছেন যে সরকার আজকে বিজেপি চালাবে, সেরকম বাংলার মানুষেরা ঠিক করেছেন যে পশ্চিমবাংলার প্রধান বিরোধী পক্ষ সিপিআইএম হবে না, কংগ্রেস হবে না, প্রধান বিরোধী পক্ষ হবে তৃণমূল কংগ্রেস। সেইটা ঠিক করে মানুষ ভোট দিয়েছেন। কিন্তু আজকে পশ্চিমবাংলার বিধানসভার এমন চেহারা দাঁড়ালো যেখানে বাংলার মানুষের ঠিক করে দেওয়া বিরোধী পক্ষ নয়, পশ্চিমবঙ্গ সরকারের, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ঠিক করে দেওয়া বিরোধী পক্ষ পশ্চিমবাংলার বিধানসভার ভেতর বিরোধী হবে। এইটা প্রাপ্য ছিল পশ্চিমবাংলার মানুষের। আমি বলছি, এখানে আমি আমার কথাটাকে শেষ করছি। প্রসূনবাবুরা বলে গেলেন, বুঝিয়ে গেলেন যে ওনারা নাকি বিরাট বিরোধিতা করবেন। এখন যা হচ্ছে চিন্তা করবেন না, এ দলের মধ্যে কিছু ডিফারেন্স অফ ওপিনিয়ন সামনে আসছে। ডিফারেন্স অফ ওপিনিয়ন মানে কি প্রসূনবাবু? আপনাদের তো দলের ডিফারেন্স অফ ওপিনিয়ন একটাই, কোটি কোটি টাকার ফান্ডটা কার কাছে যাবে, এই তো ব্যাপার। নাহলে চোরের দল, ওরা আবার কী নাম আর কী সিম্বল, ওই কোটি কোটি টাকার ইলেকশনের অ্যাকাউন্ট বা কী বলে পার্টির অ্যাকাউন্টগুলো কার পকেটে ঢুকবে, এই নিয়ে ডিফারেন্স অফ ওপিনিয়ন। যাক, এসে আপনাদের ছাগল আপনারা ডগায় কাটবেন, আগায় কাটবেন, আপনাদের ব্যাপার। কিন্তু আমি কথাটা এখানে বলছি, আপনাদের এত বিরোধিতা করার, আপনারা যারা ঋত তৃণমূল যারা আপনাদের এত মানে বিজেপির বিরোধিতা করার এই যে আপনাদের প্রবল স্পৃহা, তা আপনাদের নেতা তো ববি হাকিম আপনাদের পক্ষে গেছেন তো, ঠিক বললাম তো? ববি হাকিম এখন কোথায় আছেন? তো রোল কল করতে হয়, এখন সকালে কোথায় আছে, বিকেলে কোথায় আছে কে জানি না। ঋত তৃণমূল, আপনাদের তৃণমূল আছে তো ববি হাকিম এই যে প্রচণ্ড একটা বিজেপির বিরুদ্ধে লড়াই উনি করবেন বিধানসভায় দাঁড়িয়ে, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হয়েছেন, বিজেপির একবারে চুরিগুলোকে খ্যাক করে ধরবেন বলে, তো কলকাতা কর্পোরেশনের মেয়র হিসেবেও সেই বিরোধিতা করতেন। সেখান থেকে লেজ গুটিয়ে পালালেন কেন ইস্তফা দিয়ে? একই লোক চিন্তা করুন, সে গার্ডেন রিচ থেকে বিধায়ক হয়ে বিধানসভায় গেছে, আর সে কলকাতা কর্পোরেশনের মেয়র, ও বিধানসভায় নাকি বিজেপির বিরুদ্ধে লড়বে। এদিকে কলকাতা কর্পোরেশনের মেয়র পদ থেকে রিজাইন করে পালালো, এ নাকি বিরোধী। কিন্তু আমি বলছি, আমার কথাটাকে আমি শেষ করছি এটা বলে, দেখুন বিজেপি সদ্য সরকারে এসছে, আমার কিছু বলা না বলা, প্রশ্ন করা, সমালোচনায় বিজেপির এই মুহূর্তে কিছু যাবে আসবে না, আমি সেটা জানি। কিন্তু জেনেও আমার মনে হয় যে এই কথাটা বলা এখানে প্রয়োজন। বিজেপিকে যে মানুষ সমর্থন করেছিলেন, দেখুন আমি খুব আন্তরিকভাবে বলছি, সেই মানুষ কি পেলেন? আজকে কিছু কাউন্সিলরের মাথায়, কিছু পঞ্চায়েত মেম্বারের মাথায় ডিম ফাটানো হচ্ছে দেখে আমাদের আনন্দ হচ্ছে, কিছু লোক জেলে যাচ্ছে। তো 5 কোটি টাকা চুরি করা কাউন্সিলর আর পঞ্চায়েত মেম্বারগুলো জেলে যাবে, আর ওদের মাথায় ডিমের অমলেট হবে। আর 500 কোটি টাকা চুরি করা এমপিগুলো দিল্লিতে মন্ত্রীর বাড়িতে বসে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবে। আজকে যে রাজনীতি, ধরুন বিজেপি প্রশ্ন করেছে, বহু মানুষ এতে সাড়া দিয়েছেন। সায়নী ঘোষ, এখানে দেবজিৎ একটা জিনিসের কথা ইঙ্গিত করছিল যে সুরেন্দ্রনাথের ইউনিয়ন রুম থেকে পাওয়া গেছে যে জিনিসটা বাড়িতে প্রকাশ্যে রাখা যায় না, সেই জিনিসটা শিবলিঙ্গের মাথায় সায়নী ঘোষ পড়িয়েছিল। সেইটা নিয়ে বিজেপি গোটা বাংলা জুড়ে বছরের পর বছর প্রচার করে গেছে যে অন্য কোনো ধর্মকে নিয়ে করতে পারবে, আমাদের দেবদেবীকে নিয়ে এই জিনিস, শিবলিঙ্গের মাথায় তুমি কন্ডম পরালে। সেই সায়নী ঘোষ এখন হয়ে গেল ভালো তৃণমূল। তিনি এখন বিজেপির নেতাদের বাড়িতে বসে বিজেপির নেতাদের সঙ্গে বৈঠক করছেন। ববি হাকিম দাঁড়িয়ে একটা লোক বললেন, আজকে ধরুন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জির সঙ্গে আমার 1000 বিরোধ থাকতে পারে, আজকে এখানে কুণাল ঘোষের সঙ্গে, অনির্বাণের সঙ্গে আমার 1000 বিরোধ থাকতে পারে, কিন্তু আমি অন্ততপক্ষে কখনো এদেরকে বলতে শুনিনি যে একমাত্র মুসলিম ছাড়া বাকি সব ধর্মের মানুষ খুব অভাগা। বলতে শুনেছিলাম ববি হাকিমকে যে হিন্দুর ঘরে যে জন্মেছে, কি অন্য কোনো ধর্মে যে জন্মেছে, সেই বিরাট অভাগা, একমাত্র ইসলামে যে জন্মেছে তার বিরাট সৌভাগ্য। সেই ববি হাকিম আজকে বিজেপির হাত মাথায় নিয়ে হয়ে গেল পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান, মানে কি ক্যাবিনেট মিনিস্টার ইকুইভ্যালেন্ট র্যাঙ্ক, লালবাতি গাড়ি, নীলবাতি গাড়ি নিয়ে ঘুরবে।
আর মার খাবে পাড়ার একটা সাধারণ মুসলমান মানুষ, সে যদি এখন জয় শ্রীরাম না বলে তাকে এখন গরু পেটা করা হবে। সে যদি এখন হচ্ছে কপালে গেরুয়া তিলক পড়তে অস্বীকার করে তাহলে সে মার খাবে। আর হিন্দু ধর্মে জন্মালে অভাগা বলা ববি হাকিম দিব্যি লাইন করে নিয়ে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হয়ে এখন নীলবাতি গাড়ি চড়ে ঘুরে বেড়াবে। অরূপ বিশ্বাস বাড়ি থেকে বেরোতে পারছিল না, ওর ভাই অ্যারেস্ট হয়েছে, মুখ লুকিয়ে বেড়াচ্ছিল, কোথায় আছে কেউ খুঁজে পাচ্ছিল না। ঘন্টায় ঘন্টায় টিভিতে আপডেট আসতো যে এই বোধহয় অরূপ বিশ্বাস ধরা পড়লো, এই বোধহয় অরূপ বিশ্বাস ধরা পড়লো। হঠাৎ করে অ্যাকাউন্ট ফ্রিজ করার কি চিঠি দিল, চিঠি দিয়ে ভালো তৃণমূল হয়ে গেল। শুনি আজকে নাকি সে তার নাকি নির্দেশ এসে গেছে যে অরূপ বিশ্বাসকে এখন গ্রেপ্তার করা যাবে না, ও শতদ্রু দত্ত যা মামলা করেছে যা করেছে মেসি ফেসি দেখা যাবে, অরূপ বিশ্বাসের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না, সে এখন ভালো তৃণমূল হয়ে গেল। তাই বলছি আমরা ভালো তৃণমূল বলছি, যে কৌস্তব এখানে বসে আছে, ইতিমধ্যে কৌস্তবের পোড়া কপাল, ও কি ভালো বিজেপি হয়ে গেল না নিজের অজান্তে? আমি গতকাল দেখছিলাম, কাল না পরশু কোথায় হয়েছে, কৌস্তব ব্যারাকপুরে খেলা হচ্ছে, ব্যারাকপুরের কোন তৃণমূলের চেয়ারম্যান ছিলেন মিউনিসিপ্যালিটির, তিনি ছিলেন বলে তুমি রাগ করে চলে এসেছো, ভালো কাজ করেছো, আমি অ্যাপ্রিসিয়েট করছি। আমি বলছি কৌস্তবের সাথেও আমার হাজারটা ডিফারেন্স অফ অপিনিয়ন থাক, কিন্তু কৌস্তব যদি আজকে তৃণমূলের চোরগুলোকে আবার মূল স্রোতে ফিরিয়ে যাতে ওরা ফিরে আসতে না পারে তার জন্য যদি লড়াই করে, আমি ওকে অ্যাপ্রিসিয়েট করছি। কিন্তু ভাই তার মানে কি অর্জুন সিং খারাপ বিজেপি, তৃণমূলের চেয়ারম্যানের সঙ্গে সেটিং করছে, কৌস্তব ভালো বিজেপি, ও সব সেটিং থেকে রেগে গিয়ে চলে আসছে। সুতরাং এত তাড়াতাড়ি কিন্তু এগুলো হওয়া দরকার ছিল না। তবু দেখুন এটা সত্যি, তৃণমূলের জমানায় যদি আমরা একটা জিনিস শিখে থাকি, অনেক কিছুই শিখেছি, কিন্তু তৃণমূলের পতন যদি একটা জিনিস শিখিয়ে থাকে তা কিন্তু এই, যে নেতাকে কিনলেই জনগণকে কিনে নেওয়া যায় না। কিছু লোককে আমি কিনে নিচ্ছি মানে এই নয় যে সেই লোকগুলো যাদের ভোটে জিতেই জায়গায় এসেছিল সেই মানুষগুলো আমার কেনা হয়ে গেল। ওই মহাভারতে ছিল না, কংসকে বলেছিল তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। কিছু নির্বাচিত এমএলএকে এমপিকে কেনা যেতে পারে, কিন্তু জানবেন বিধানসভার ভেতরটা কি লোকসভার ভেতরটা আপনারা কিনে নিলেন মানে এই নয় যে রাজ্যটা দেশটা বিরোধী শূন্য হয়ে গেল। আপনাদের বিরোধী, সত্যিকারের বিরোধিতা করার জন্য বিরোধী কিন্তু যেখানে যেখানে আপনারা বুলডোজার দিয়ে লোকের বাড়ি ভাঙছেন, দোকান ভাঙছেন, যেখানে যেখানে মিড ডে মিলে বাচ্চাদের থালা থেকে ডিম কেড়ে নেওয়া হচ্ছে, যেখানে যেখানে এই আক্রমণ এই অত্যাচার নেমে আসবে, সেই লড়াইয়ের ময়দান থেকে কিন্তু পশ্চিমবাংলায় বিরোধী তৈরি হবে। বিধানসভার ভেতর এখন দুজন আছে, মুস্তাফিজুর রহমান, নওশাদ সিদ্দিকী, কংগ্রেসের দুজন এমএলএ রয়েছেন। বিধানসভার বাইরেও কিন্তু সঠিক লড়াইয়ের মধ্যে দিয়ে সঠিক বিরোধী পক্ষ উঠে আসবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।